পথের দাবির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিষয় উপনিবেশবাদ বিরোধী বিপ্লব। ধরন উপন্যাস। পটভূমি ব্রিটিশ ভারত। নবজাগরণের উপন্যাস পথের দাবি। কথা সাহিত্যিক শরৎচন্দ্রের ইচ্ছার অনেকটা অমতেই জন্ম পথের দাবির। বিতর্কের মধ্যে দিয়ে পথ চলা শুরু হলেও সাধারণ পাঠকের কাছে গ্রহণমান কমেনি উপন্যাসটির, বরং তা তরুণ প্রাণের মধ্যে জাগ্রত চেতনা তৈরি করেছিল, দিয়েছিল কিছু চিন্তার খোরাক। সৃষ্টিকথা। বঙ্গবাণী পত্রিকার মালিক কাগজে ছাপার জন্য নতুন লেখার সন্ধানে আসেন শরৎচন্দ্রের কাছে, কিন্তু লেখক নতুন কোনো লেখা নেই বলে বিদায় করে দেন। এক পর্যায়ে নাছোড়বান্দা মালিকের চোখে পড়ে পাণ্ডুলিপি করা পথের দাবির ওপর, কিন্তু লেখক তা প্রকাশ করতে নারাজ। অবশেষে 1926 সালের 3 মার্চ প্রকাশিত হয় উপন্যাসটি। আর একটা পথ পেরিয়ে এরকম বিদ্রোহের মধ্যে দিয়েই জন্ম পথের দাবির। কি আছে বইটিতে? আমরা সবাই পথিক। মানুষের মনুষ্যত্বের পথে চলবার সর্বপ্রকার দাবি অঙ্গীকার করে আমরা সকল বাধা ভেঙে চুরে চলব। এই হলো পথের দাবির মূল মন্ত্র। সাদা চামড়া হওয়ার অপরাধে যখন কাউকে বেঞ্চে বসতে দেওয়া হয় না, আইনের কাছে যখন নিপীড়ক পার হয়ে যায়, শাস্তি পায় নিপীড়িতরা, তখন বোঝা যায় স্বাধীনতা কি চরমভাবে অবহেলিত হচ্ছে, কি ভীষণ রকমের দরকার হয়ে উঠেছে স্বাধীনতার ছোঁয়ার। স্বাধীনতা মানে তো কেবল শুধুমাত্র দুবেলা ভরপেট খাওয়া দাওয়া নয়, স্বাধীনতার ব্যাপ্তি আরও অনেক বেশি বিস্তৃত। শরৎচন্দ্রের সময়টা ছিল ব্রিটিশ শাসিত। পরাধীনতার শেকল ভেঙে এক নতুন জাগ্রত সমাজ তৈরির স্বপ্ন দেখেছিলেন তিনি। তারই তো প্রতিচ্ছবি পথের দাবি। সব্যসাচী চরিত্র তো তারই চিত্র বহন করে। সব ভেঙে চুরে নতুন স্বাধীন সমাজ গড়ে তোলার প্রত্যয় ফুটে ওঠে। গান্ধীর অহিংস আন্দোলনে সমাজের এতদিনের পুরনো শেকল ভেঙে ফেলা সম্ভব, এতে বিশ্বাস ছিল না শরৎচন্দ্রের। তিনি মনে করতেন আঘাতে আঘাতে সমাজকে পরিবর্তন করতে হবে আগামীর জন্য। শরৎচন্দ্র বলেছিলেন, পথের দাবির বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে সূর্য সেন। আমার আশীর্বাদ রইল তার সাথে। শরৎচন্দ্রের এই ভাবমূর্তি দেখা যায় মূল চরিত্র সব্যসাচীর মধ্যে। তিনিই এই বিপ্লবের নায়ক। আবার অন্যদিকে এর মধ্যে পাওয়া যায় সনাতনী চেহারা। পরিবর্তন চাই, কিন্তু পুরাতন শেকল ভেঙে ফেলার জন্য যে বিপ্লব দরকার তাতে ভয় হয়। ভবিষ্যতের জন্য কেন আজকের সময়গুলো নষ্ট? কেন আজকের মানুষগুলোর ওপর অন্যায়? কেন শুধু তথাকথিত এলিট ক্লাস নিয়েই চিন্তা? কেন প্রান্তিক মানুষগুলো জানতেও পারবে না স্বাধীনতা কি? কেন তারাও অংশগ্রহণ করবে না? ইত্যাদি নানা প্রশ্ন মাথায় ঘোরে সব্যসাচীর। অন্যদিকে গল্পের আর এক চরিত্র অপূর্ব। সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করে সে। সবচেয়ে খারাপ অবস্থান এই সাধারণ জনগণেরই। পরাধীনতা এদের অন্তিম মজ্জায় এমনভাবে আছে যে তাদের আর কিছু বোধ হয় না স্বাধীনতা পরাধীনতা নিয়ে। হয়তো কখনো কখনো খারাপ লাগে, কিন্তু এত কঠিন বিষয় নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট ছাড়া আর কি? তাই নিজের স্বার্থ বাঁচাতে অপূর্বের দলের বাকিদের সাথে বেইমানি করতেও বাধেনি। সমাজের নানা অসঙ্গতি লেখনির মাধ্যমে
তুলে ধরার পাশাপাশি রাজনীতিতেও ছিলেন সক্রিয়। স্বাধীনতা সংগ্রামে যেসব নারীরা যোগ দেন তাদের মধ্যে অনেকেই এসেছিলেন বারাঙ্গনা পল্লী থেকে। সেখানে একটি মেয়ে ছিল বিমলা নামে, অসম্ভব সাহসী, বুদ্ধিমতী, চৌকস একজন নারী। পরবর্তীতে শরৎচন্দ্রকে জিজ্ঞেস করা হয়, পথের দাবি সুমিত্রাই কি বিমলা? এর জবাবে তিনি বলেন, হতেও পারে আবার নাও হতে পারে। মেয়েটা কিন্তু সত্যিকারের প্যাট্রিয়টা। যেখানেই থাকুক, যাই করুক, স্বদেশকেও চিরকাল ভালোবাসবে। বইয়ের প্রতিটি পাতায় আছে মানুষকে ঘুম থেকে জাগিয়ে তোলার এক প্রেরণা। শুধুমাত্র শান্তিতে জীবন পার করাই জীবনের সার্থকতা নয়। মানুষ তার নিজের ইচ্ছা অনুযায়ী চলবে, কিন্তু অপরের ইচ্ছা যখন তার ওপর চাপিয়ে দেওয়া হয় তখন ব্যক্তির স্বাধীনতা কোথায় আর থাকে? শাসক যখন হয় শুধুমাত্র শোষণের জন্য, তখন সেই শাসনরূপী শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পথের দাবির দরকার অবশ্যই আছে। কিন্তু পথের দাবির এই পথ চলা সহজ কেন হবে? জীবনযাত্রায় মানুষের পথ চলার এই অধিকার যে কতখানি বিশাল তা যেন মানুষ ভুলে গেছে। নানা বন্ধুর পথ পেরিয়ে চলা পথের দাবির, তার মধ্যে আসে নানা বাধা বিপত্তি, কিন্তু তাই বলে তো থেমে গেলে তো হবে না। বহুদিনের চলতে থাকা সমাজের সংস্কারককে সরিয়ে নতুন জায়গা নিতে সংগ্রাম তো চালিয়ে যেতেই হয়। তবে শেষ পর্যন্ত পথের দাবি কতটুকু সফল তা না হয় পাঠকেরাই নির্ধারণ করবে। শাসকের রোষানলে পথের দাবি। পথের দাবিকে নিয়ে সে বছরের বর্ষপূজিতে বলা হয়, বইটির প্রতিটি পৃষ্ঠায় রয়েছে রাষ্ট্রদ্রোহের উপাদান। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার এ সম্পর্কে সরকারের চিফ সেক্রেটারিকে জানান। চিফ সেক্রেটারি বইটিকে বিস্ময় বলে উল্লেখ করেন। কলকাতার পাবলিক প্রসিকিউটর বইটিকে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বলে আখ্যা দেন। এই তিনজনের সুপারিশের উত্তর ভিত্তি করে অবশেষে 1927 সালের 4 জানুয়ারি পথের দাবিকে বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু ততদিনে প্রায় 3000 বই পাঠকের কাছে পৌঁছে গিয়েছে। সর্বত্র বই বাজেয়াপ্ত করার যৌক্তিকতা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। এমনকি আইনসভাতেও বই বাজেয়াপ্ত করা নিয়ে হয় বাক বিতক্তা। আইনসভায় বই কেন বাজেয়াপ্ত করা হবে এ নিয়ে কথা বলেন যারা, তাদের মধ্যে হরেন্দ্রনাথ চৌধুরী ও সুভাষচন্দ্র বসু নাম উল্লেখযোগ্য। অনেকে শরৎচন্দ্রকে বইয়ের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের কথা বললে তিনি বলেন যে এক শব্দ পরিবর্তন তিনি করবেন না। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র পথের দাবির দুই প্রান্ত। পথের দাবির ওপর ইংরেজরা যাতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়, তাই রবীন্দ্রনাথ যেন তাদের ওপর চাপ দেন, এ নিয়ে রবীন্দ্রনাথের কাছে চিঠি লিখেছিলেন শরৎচন্দ্র। তার প্রতিউত্তরে রবীন্দ্রনাথের জবাব কিছুটা তুলে ধরা হলো। তোমার পথের দাবি পড়ে শেষ করেছি। বইখানি উত্তেজক, মানে ইংরেজ শাসকের বিরুদ্ধে মনকে অপ্রসন্ন করে তোলে। লেখকের কর্তব্যের হিসাবে এটাকে দোষের নাও মনে হতে পারে, কেননা লেখক যদি ইংরেজ রাজকে গহরনীয় মনে করেন তাহলে চুপ করে থাকতে পারেন না। নানা দেশ ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে এই দেখলেম একমাত্র ইংরেজ গভর্নমেন্ট ছাড়া স্বদেশী বা বিদেশি প্রজার বাক্যে বা ব্যবহারে এত বিরুদ্ধতা আর কোনো গভর্নমেন্ট সহ্য করবে না। তোমার বই
তারা প্রচার বন্ধ করে না দিত, তাহলে বোঝা যেত সাহিত্যে তোমার শক্তি ও দেশে তোমার প্রতিষ্ঠা সম্পর্কে তার নিরতিশয় অগত্যা। শক্তিকে আঘাত করলে তার প্রতিঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। রবীন্দ্রনাথ এখানে তার চিঠির মধ্যে দিয়ে অনেকখানি ব্রিটিশদের পক্ষে বলেছেন। তার মতে যে এ বই সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, সেই বই প্রকাশ করে সমাজে অশান্তি সৃষ্টি না করাই উত্তম। আর লেখক যখন সেই অশান্তি একবার তৈরি করেই ফেলেছেন, এখন আর শান্তির ভয় না করাই উচিত। কিন্তু শরৎচন্দ্রের মতে বিশৃঙ্খলা মানেই অমঙ্গল নয়, ভুলটাকে মেনে নেওয়ার মাধ্যমেই সমাজের ক্ষতি হয়। রবীন্দ্রনাথের পত্রের জবাবে শরৎচন্দ্রের জবাব কিছুটা তুলে ধরা হলো। নানা কারণে বাংলা ভাষায় এ ধরনের বই কেউ লেখে না, তাই আমি যখন লিখেছিলাম তখন সব দিক জেনেই লিখেছি। কিন্তু বাংলাদেশের গ্রন্থকার হিসেবে যদি মিথ্যার আশ্রয় না নিয়ে থাকি এবং তা সত্ত্বেও যদি রাজশাস্তি ভোগ করতে হয় তো করতেই হবে, তা মুখ বুঝেই মেনে চলি। কিন্তু প্রতিবাদ করা কি উচিত নয়? আমার প্রতি আপনি এই অবিচার তুলেছেন যে আমি শাস্তি এড়াবার ভয়েই প্রতিবাদের ঝড় তুলেছি, কিন্তু বাস্তবিক তা নয়। দেশের লোকে যদি প্রতিবাদ না করে তবে আমাকেই করতে হবে, তবে হইচই করে নয়, আর একখানা গ্রন্থ লিখে। নিজের অবস্থান সম্পর্কে আফসোস নয়, বরং জোরালো মন্তব্যের মধ্যে দিয়ে প্রতিবাদের অবস্থান দৃঢ় করেছেন এখানে তিনি।